মির্জা শায়ান মুগ্ধ। পর্ব সংখ্যা ৪৩-এর খ। লিখেছেন জান্নাতুল ফিরদৌস মিথিলা। কণ্ঠে জান্নাতুল ফিরদৌস মনি। জাস্ট লাইক ইউ না। যুবকের এহেন পাল্টা উত্তরে দাঁত কিরমিরে শব্দ বাড়ালো তায়েব সাহেব। মলিন মুখখানায় তার মুহূর্তেই লেপটে গেল অদৃশ্য আগুন। খোঁচে খোঁচে হাত পাকা দাড়িতে আবৃত চোয়ালখানা শক্ত হলো তৎক্ষণাৎ। বিড়বিড় করা কণ্ঠে ফোনের ওপাশে থাকা রুরমানবকে বলেই উঠলেন, বাস্টার্ড, তোমার শেষ দেখে ছাড়বো আমি, ভুলে যেও না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাঁকা হাসল মুগ্ধ। তার সুদর্শন মুখখানা আচমকায় লেপটে গেল একরাশ কুটিলতার ছাপে। বা হাতে থাকা ফোনটা আলগোছে ঘুরিয়ে আনলো ডান হাতের মুঠোয়, অতপর ফোনটা ফের কানে ঠেকিয়ে নিজ বলিষ্ঠ দেহখানা খানিক নাড়িয়ে চাড়িয়ে কঠিল কণ্ঠে আওড়ালো, আই নো দ্যাট, বাট ইন মাই কেস পিপিলিকা হচ্ছেন আপনি ডিসি সাহেব, যার একটা একটা পাখা আমি রোজ একটু একটু করে কাটছি। গত 25 বছর ধরে বড্ড উড়েছেন আপনি, এবার সময়ও এসেছে একটু রেস্ট নেবার। চিন্তা করবেন না, আপনাকে আমি অতি শীঘ্রই কবরের নিচে নিয়ে রোস্টে পাঠাবো, একদম রেস্টে পাঠাবো। দিল দ্যাট, আমার কথা মনে করে পেশা বাড়াবেন না, চাইলে বাড়াতে থাকুন, ওকে? থমকালো মুগ্ধ, কণ্ঠে শ্লেষাক্ত হাসি টেনে কানের ওপাশ থেকে ফোনটা আলগোছে নামাতে উদ্যত হলো। ঠিক তখনই ফোনের ওপাশ থেকে ভেসে এলো তায়েব সাহেবের অস্থির সন্দিগ্ধ কণ্ঠ, আমার মেয়ে কেমন আছে অধীর? থমকায় রুরমানবের শক্তপোক্ত হাত। তামাতে পোড়া বাদামি ঠোঁট জোড়ায় আচানক দেখা মিলল এক চিলতে তাচ্ছিল্যের হাসি। তার গমগমে গলার স্বর পরিবর্তন হয়ে সেথায় এবার শোনা গেল শ্লেষাক্ত ভাবভঙ্গি। সে কেমন সময় নিয়ে গা দুলিয়ে হাসলো দেখো। হাসতে হাসতে হুট করেই থেমে গিয়ে রাশভারী কণ্ঠে প্রত্যুত্তর করলো, ক্ষুধার্ত হিংস্রবাগের কাছে শিকার যেমন অবস্থায় থাকে ঠিক সেই অবস্থাতেই আছে অধীরায়ের কাছে তার তুলতুলে শিকার মাহি ইহসান। আশা করি আপনার আর ভেঙে বোঝানো দরকার পড়বে না। সহসা বুকের খাঁচায় লুকায়িত হৃদয়টা দুমড়ে মুচড়ে গেল তাইফ ইহসানের। মস্তিষ্ক হলো ফাঁকা। ওপাশ থেকে মুখের ওপর কল কেটেছে রুরমানব ইচ্ছাকৃত বিষাদে ডুবিয়ে মধ্যবয়স্ক তাইফ সাহেবকে। এদিকে চোখ দুটো আছে বড্ড ভেঙেছে মধ্যবয়স্কের অতীতের করা অনিচ্ছাকৃত অপরাধবোধ। ফের কুণ্ঠিত হয়েছে তার দাম্ভিক মস্তক। বুকের জোরালো ওঠানামার গতি যেন স্পষ্ট বলে দিচ্ছে, এই বুঝি নিয়তি নিজের করা পাপকর্মের ভোগান্তি পোহাচ্ছে তার সন্তান। অধীর কি তবে সত্যিই বলল, আমি কি সেই পিপিলিকা যার পাখা কাটছে শ্যামষ্টপী দেবীর ছেলে? রাশিয়া, সেন্ট পিটার্সবার্গ। ভোরের স্নানস্নতায় ডুবে আছে সেন্ট পিটার্সবার্গের আকাশ। গহীন জঙ্গলের মধ্যখানে নির্মিত মনস্টার প্যারাডাইস এ এখন এক অদ্ভুত শান্তি বিরাজমান। প্যালেসের নিচতলায় একদম কর্নারের কক্ষে ঠায় দাঁড়িয়ে পরশ সুন্দরী ডক্টর হায়ার। স্বাস্থ্য সচেতন সুন্দরী সদ্য ঘুম থেকে উঠেছে। ঘুম ঘুম চোখে মখমলি বিছানায় নরম গদি হতে শরীর নামিয়ে পা রেখেছে শীতল মেঝেতে। সুন্দরীর পরনে রয়েছে একখানা ঘিয়েরাঙা শার্টিন কাপড়ের পাতলা নাইটি। কিওপ্লেটা ন্যায় নিখাত সৌন্দর্যের প্রতীকী বদনখানি তার যেন বড্ড আটশোই হয়ে আটকে আছে স্যাটিন কাপড়ের আড়ালে। মাথা ভর্তি এলোমেলো চুল, ব্লন্ড হেয়ার বেয়াদবি দেখিয়ে আঁচড়ে পড়ছে যুবতীর সুদর্শন গৌরবনা মুখখানার ওপর। অথচ যুবতীকে দেখো, সে কেমন বসে বসে ঝিমোচ্ছে। বিছানায় একদম কাছ ঘেঁষে বসে থাকার দরুন তার মসৃণ পা দুটো স্থান পেয়েছে মার্বেল তক্তকে মেঝের কোলে। সদ্য ঘুম বিচ্ছিন্ন মস্তিষ্কের অসরতায় প্রায় মিনিট পাঁচেক একই ভঙ্গিতে বসে রইল হায়া। ধীরে ধীরে মস্তিষ্ক অচল হতেই বদনখানি নড়ল তার। উঠে দাঁড়ালো বসা ছেড়ে। ঘুমের রেশ টলাতেই টানতে থাকা তার পা দুটো ভর করতে যুবতী অবশেষে সে দাঁড়ালো ড্রেসিং টেবিলের ভ্যানিটি বিশালাকার গোলাকৃতির আয়নার সম্মুখে। নিভু নিভু চোখ দুটো তার ক্রমশ নিজেকে উন্মুক্ত করতে ব্যস্ত। তবে এটারই হুট করে সুন্দরীর কর্ণকুহরে ভেসে এলো কারো দাম্ভিক কদমের শব্দ। শান্ত নির্জন কক্ষে বড্ড স্পষ্ট শোনাচ্ছে সেই আওয়াজ। মুহূর্তে স্থির হলো হায়া। তার চোখ দুটো পর্দা থেকে নিমিষেই কেটে গেল যেন
সকল তন্ডা। যুবকী ভয়ার্ত ঢোক গিলে ঘাড় বাঁকিয়ে পিছু ঘুরতে ঠিক একজোড়া শক্তপোক্ত হাতের মালিক তার রুক্ষ বাঁধন ছেড়ে খোপ করে আঁকড়ে ধরল সুন্দরীকে। সাথে সাথেই ললাটের নাকখানা আলগোছে ডোবালো সুন্দরীর মসৃণ ঘাড়ে। এহেন আতর্কিত আক্রমণে ভরকায় হায়া তড়িৎ বিস্ফোরিত নেত্রে দৃষ্টিপাত করল সম্মুখের আয়নায়। পরক্ষণে আয়নায় স্বচ্ছ কাছে অতি পরিচিত একখানা গম্ভীর মুখী দৃশ্যমান হতেই শান্ত হলো হায়া। বুক ফুলিয়ে একখানা স্বস্তির নিঃশ্বাস ফেললে আওড়ালো, ওহো অ্যালেক্স, কতবার বলেছি তোমায় এভাবে হুটহাট পেছন থেকে এসে জড়িয়ে ধরবে না। দেখলে তো আবারও ভয় পেয়ে গেলাম। ভাবলাম কে না কে। মুখ ফসকে কথাটুকু অর্ধেক আওড়াতেই বাকিটুকু পূর্ণ করা ফুসেরত পেল না পারস্য সুন্দরী। তার আগে যুবকের শক্তপোক্ত হাতের হ্যাঁচকা টানে সর্বাঙ্গ সমেত ঘুরে দাঁড়ালো পেছনমুখী হয়ে। ডান হাতি হতবাক হায়া হকচকিত নেত্রে মুখোমুখি তাকিয়ে থাকা গম্ভীর পুরুষের পানে তাকাতে দেখলো ভ্রুদয় কুঁচকে রেখেছে অ্যালেক্স। মুখখানায় তার চাপা ক্ষোভের ছাপ স্পষ্ট। তখনই আমতা আমতা করে ওঠে হায়া। জিভে ডকায় বাক সাজানোর কার্যে মত্ত সে। এরই মধ্যে গম্ভীরমুখী মানব কোনরূপ বলা কওয়া ছাড়া নিজ রুক্ষ ঠোঁটে অশ্লীত গায়ায় আলগোছে টেনে নিল যুবতী তৃপ্তির কপোতায়িত গোলাপিয়া ভাই ছেয়ে থাকা অধৈর্য গল। থমকায় হায়া। শুকনো ফাঁকা ঢোক গিলে নিয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে রয় পাথরে মূর্তি নেয়। ওদিকে যুবক অস্থির, নিজের অস্তিত্বের জানান দিতে বেপরোয়া সে। পরশ সুন্দরী হাসলো খানিক। বেপরোয়া গম্ভীর মুখে উন্মাদ যুবকের বাগে আনতে নিজেও পরিবেশে তাল মেলাতে তার শনে। কিছুক্ষণ গভীর উন্মাদনা মত্ত থেকে অবশেষে যুবতীর অষ্টপট ছাড়ল অ্যালেক্স। হাঁপাতে হাঁপাতে তক্ষুনি এক ঝটকায় মেয়েটাকে তুলে নিল পাঁচকলা করে। অতঃপর সিক্ত অধর কোণে দুষ্টু হাসি রেশ টেনে পা টানলো বিছানার দিকে। হায়া হাসছে লাজুকতা নেয়, চোখ দুটো গুটিয়ে এসেছে মানবীর। তবে কাণ্ড দেখো, লাজুকতায় সে হাসি স্থায়িত্ব ছিল ক্ষণিকের। বিছানাদ্বয়ের এপাশ থেকে ওপাশ আচমকায় তাকে মখমলিত বিছানার কোলে ছুঁড়ে ফেলেছে অ্যালেক্স। এহেন অতর্কিত কাণ্ডে ভরকায় হায়া। বিচক্ষণ মস্তিষ্ক আগাম কিছু একটা টের পেয়ে তড়িঘড়ি সজাগ হলো যেন। অ্যালেক্সের পানে হকচকিত দৃষ্টিতে তাকিয়ে থেকে মেয়েটা কেমন হতবাক কণ্ঠে বলে ওঠে, কি করছো অ্যালেক্স তুমি? আজ এসব নয় প্লিজ, আই এম মাই ডে। নির্দয় প্রচণ্ড পুরুষ থোড়াই শুনল সুন্দরী সেই বাক্য। সে কেমন নিজ উদ্যোগে এগিয়ে এসে ভরত রমণীর পানে দুহাতে নীরবে খুলছে শার্টের সবগুলো বোতাম। হায়া ভরকায় ভীত সন্ত্রস্ত ভঙ্গিতে পেঁচাতে লাগলো একটু একটু করে। অ্যালেক্স বাঁকা হাসলো তা দেখে। তখনই বিছানায় ভর দিয়ে ভরতে রমণী দুপা টেনে নিয়ে এলো নিজের কাছে। হায়া কাছে এবার দুহাত জোর করে অনুনয় জুড়ে দিয়ে বলল, তুমি আমাকে যা বলো, যেভাবে বলো আমি তাই করি অ্যালেক্স, তবে প্লিজ আমাকে রেহাই দাও, আমি অসুস্থ। কন্দনন্ত মেয়েটার ওপর সর্বাঙ্গের ভর ছাড়লে অ্যালেক্স। রমণীর লালাভ আবরণে ছেয়ে থাকা বক্ষ বিভাজিকার সুডোল অস্তরণের ভাঁজে এক মুহূর্ত তীক্ষ্ণ কষ্টে তাকিয়ে থেকে পরক্ষণে সুন্দরীর বাঁধনকে উন্মুক্ত করতে মত্ত হলো সে। কণ্ঠে তার ছেলের ছাপ ফুটিয়ে আওড়ালো, আই ডোন্ট কেয়ার সুইটহার্ট। সকালের ফুটফুটে আলোয় ছেয়ে গিয়েছে সমস্ত কামরা। শুনশান ঘুমন্ত কক্ষটির মাঝে মধ্যে শোনা যাচ্ছে কারো ব্যথাতুর ফোঁপানোর শব্দ। কক্ষে একমাত্র মখমলি বিছানায় অবস্থায় একেবারে বেগতিক। চাদরের গায়ে লেপটে আছে ছোপছাপ রক্তের উপস্থিতি। নগ্ন গায়ের ওপর ব্যাঙ্কলেট পেঁচিয়ে অদূরে বিছানার এক কোণে ঘেঁষে ফোঁপাচ্ছে হায়া। চোখ দুটো তার অবতে ঝরাচ্ছে অশ্রু। সুশ্রী গৌণবরা মুখখানায় তার হিংস্রতার আচরের দাগগুলো স্পষ্ট, যেন কোনো ক্ষুধার্ত পশু খুবলে খেয়েছে তার মসৃণ ত্বক। বিছানার অন্য পাশে হেডবোর্ডের শনে পিঠ ঠেকিয়ে বসে আছে ঘামার্ত অ্যালেক্স। তার ডান হাতের তর্জনী এবং মধ্যমার ভাঁজে আটকে আছে একখানা মোটা সিগার। পশুত্ব পুরুষ চোখ বুজে হাঁপাচ্ছে। তার লোমহীন পেটানো দেহখানা হতে চুইয়ে পড়ছে ঘামের কোনা। নাভি কমলে বড্ড নিচে ঠেকে আছে প্যান্টের কাঁধ। যুবকের এক পা ঝুলছে মেঝেতে, অন্য পা উঁচিয়ে রাখা বিছানার কোলে। সিগারের শেষ ভাগ লম্বা একটা টান বসিয়ে যুবক কেমন গমগমে গলায় বলে, দুপুরের দিকে প্যালেসের সকল মেডেনদের নিয়ে ছাদে যাবে সুইটহার্ট, সঙ্গে নতুন মেয়েটাকেও নিবে। তারপর যেভাবে হোক
বক্সে গান বাজিয়ে ওকে বাধ্য করবে নাচতে। সহসা থমকায় হায়া, কান্না ভুলে হতভম্ব চোখে তাকিয়ে রইল কেমন। শুকনো ফাঁকা ঢোক গিলে নিয়ে বিষময় হত কণ্ঠে অস্ফুট কণ্ঠে আওড়ালো, কিন্তু কিন্তু প্যালেসে তো গান বাজানো অথবা নাচা নিষিদ্ধ। মানুষটা জানলে মৃত্যু নিশ্চিত অ্যালেক্স। তৎক্ষণাৎ কুটিল হেসে অ্যালেক্স বদ্ধ চোখ দুটোর পর্দা সরিয়ে ঘাড় কাত করে তাকালো মেয়েটার বিস্মরিত মুখখানে। রহস্যের রহস্যময় বাঁকা কণ্ঠে শুধালো, আমি তো চাই ডার্লিং, যেভাবেই হোক গুড গার্লের মতো কাজটা করে ফেলবে ওকে। বলে এক লাফে বিছানা থেকে নেমে চলে আসে অ্যালেক্স। হাতে থাকা মোটা সিগারটা ঠোঁটের ফাঁকে গুজে রেখে গটগটিয়ে পা বাড়ালো দরজার পানে। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো হায়ার নির্মম পরিশুদ্ধ কণ্ঠ, আমাকে বিয়ে করবে কবে অ্যালেক্স? থমকালো যুবকের ব্যস্ত পদযুগল। লক্ষ্য অলক্ষ্যে ঠোঁটের কোণে অদ্ভুতভাবে ফুটে ওঠে এক চিলতে তাচ্ছিলের হাসি। যুবক প্রত্যুত্তরে কিছু না বলেই গটগটিয়ে চলে যায় ঘর ছেড়ে। এদিকে তার যাওয়ার পথে ছলছল চোখে তাকিয়ে রইল হায়া। মিনিট খানেক যেতে যেতেই বাঁধ ভাঙে কান্নায় লুটিয়ে পড়ে, নিজের মুখ ঢেকে নিল দুহাতের ভাঁজে। ঠোঁটে মোটা কণ্ঠে বিড়বিড় করে বলল, তোমাকে ভালোবাসাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল অ্যালেক্স। সাউথ কোরিয়া, জিজু আইল্যান্ড। বালুময় পাড়ের কোল ছুঁয়ে দিয়েছে নীলাভ সমুদ্রের উত্তাল ঢেউ। ঢেউয়ের গর্জনে মুখরিত চারপাশ। ব্যস্ত পর্যটনময় আইল্যান্ডের চারপাশে গড়ে উঠেছে রিসোর্ট সহ ধনী ব্যক্তিবর্গের বাগানবাড়ি। তদিমধ্যে সবচেয়ে বিখ্যাত বাগানবাড়ি হিসেবে পরিচিত হচ্ছে ডুপ্লেক্স বাড়িটা, নাম হচ্ছে হোয়াইট ভিলা। সাউথ কোরিয়ার অন্যতম ড্রাগ ডিলার লিউ ইয়াং এর বাড়ি বলা হয় এটাকে। প্রায়শই পর্যটকরা দূর থেকে অবলোকন করে যান বাড়িটি। হোয়াইট ভিলার টপ ফ্লোর, সম্পূর্ণ ফ্লোর জুড়ে সুইমিং পুল, মাথার ওপর ছাদ নেই। অদূরে দৃষ্টিপাত করলেই সমুদ্রের নীলাভ কোল স্পষ্ট, চক্ষু চরকগাছ হয়ে যাবে যে কারো। তপ্ত গরমে সুইমিং পুলের শীতল পানির নিচে পা ডুবিয়ে সাঁতরাচ্ছে লিও। তার সঙ্গী হিসেবে এক ঝাঁক নাট্যরমণী উপস্থিত সেথায়। মধ্যবয়স্কের প্রতি বড্ড নিবেদন তারা। মানব যখন নিজ খুশিতে মত্ত, ঠিক তখনই টপ ফ্লোরে মুখ্য দরজা দিয়ে হনহনিয়ে ছুটে এসে এক ঝাঁক সশস্ত্র নিরাপত্তা রক্ষী। তারা এসে কেমন বন্দুক কুচালো লিওয়ের পানে। এহেন আতর্কিত কাণ্ডে ভরকায় লিউ সহ তাদের নিবেদিনীরা। কেউ কেউ ভয়ার্ত আবহাওয়ে চেঁচাচ্ছে ভীষণ। লিউ কেমন ঢোক গিলে কণ্ঠে উচালো, ভয়ার্ত কণ্ঠে ডাক দিল, গার্ডস। শোনেনি কেউ। শুনলে নিশ্চয়ই মানবীর ডাকে আগ্রহ করার ক্ষমতা তাদের ছিল না। লিও কাঁপছে এবার। ভয়ে ভয়ে আমতা আমতা করে রক্ষীদের জিজ্ঞাসা বললেন, কে তোমরা? আমার বাড়িতে ঢুকলে কি করে? প্রত্যুত্তরে কারো মুখে রা নেই তেমন। সকলে বন্দুকের নল ধরে তাক করে তীক্ষ্ণভাবে। এরই মাঝে হুট করে সম্মুখে গার্ডের ভাগ হলেন দুই পাশে। লিও অবাক হলেন। হতবাক নেত্রে সম্মুখে তাকাতে দেখলো সফেদ রঙা দামি স্যুট বুট পরিহিত এক বলিষ্ঠ পুরুষ এগিয়ে আসছে সগৌরবে। তার মাথার ওপর একখানা সফেদ রঙা গোলাকার টুপি। মাথাটা নুয়ে থাকার দরুন যুবকের মুখভার স্পষ্ট নয়। মিনিট দুয়েক পার হতেই বলিষ্ঠ পুরুষের পায়ের গতিতে রুক্ষ পড়ল যেন। সে কদম থমকালো সুইমিং পুলের একদম সন্নিকটে। অতঃপর ধীরে ধীরে নিজে নুয়ে রাখা ঘাটটা সামান্য উঁচিয়ে ডান হাতে আলগোছে মাথার ওপর থেকে টুপিখানা নামিয়ে দৃশ্যমান করলো নিজেকে। লিউ কেমন ভুরু কুঁচকে অপরিচিতকে দেখে বিভ্রমে ডুবে আছে তার ঘোলাটে চোখ দুটো। ওদিকে যুবক তীক্ষ্ণভাবে হাসল। টুপিটা আলতো করে পেটের ধারে ঠেকিয়ে নিজেকে ইন্ট্রোল দেওয়ার কায়দায় বলতে লাগলো, হ্যালো বাস্টার্ড, লেমলি ইনস্টিটিউস myself. I am Edwin Julians, the great Rushdi King, the right hand of the great Rushdi King. নাম তো সুনা হি হোগা। রুশদি কিং শব্দটুকু কর্ণকুহরের ছেদ অতিক্রম করতে সর্বঙ্গে যেন ঝংকার দিয়ে ওঠে লিউয়ের। অসুরতায় ডুব দিল মস্তিষ্ক। শীতল পানির নিচে গা ডুবিয়ে রেখে খরা নামলো যেন মানবীর কণ্ঠায়। চোখ দুটো হয়েছে বিস্ফোরিত। লিউ তখনও সাঁতারে উঠে গেল অন্য পাশের পুলের। অতঃপর সকলের সম্মুখে প্রাণ ভয়ে ছুট লাগালো নেক্সট ডোরের দিকে। অথচ তার অমন চলে যাওয়া দেখেই স্থির এডউইন বাঁকা চোখে তাকিয়ে আছে কেবল। রুক্ষ দাঁতের চাপায় রুষ্ট করছে
নিম্নাংশ ঠোঁটখানা খানিক পিষ্টে করে শ্লেষাক্ত কণ্ঠে বলল, প্রাণের ভয়ে শেষে কিনা নিজের জমের কাছে দৌড়াচ্ছ, নট ব্যাড। প্রাণপণে দৌড়াচ্ছে লিও। থামাথামি নাম যেন নেই। তার পায়ের গতি আজ ক্রমশ থেকে ক্রমশভাবে বাড়ছে। সদর দশের চৌকাঠ ছুঁই ছুঁই। মানব যখন অন্যত্র তাকিয়ে থেকে দৌড়াতে মশগুল, ঠিক তখন একখানা লম্বাটে রাগিনী এসে আচমকায় ঢুকে বসলো মানবের পায়ের হাড়ে। সহসা ছিটকে পড়ল লিও। ছিটকে গিয়ে তার কোমরে ঠেকলো কংক্রিটের জমিনে। মুহূর্তে কোমরের ব্যথায় চিৎকার দিয়ে ওঠে বেচারা লিও। এক হাতে কোমর ডলতে ডলতে আতকা দৃষ্টি তাক করলো সম্মুখে অপরিচিত এক গাড়ি। তাও ঢুকছে তার ব্যক্তিগত বাড়িতে। এই নিয়ে চিন্তায় মুদেছে লিও। কপাল গুটিয়ে রেখে খ্যাক খ্যাক করে গাড়ির মালিককে জিজ্ঞাসা করলো, কি আপনি আমার বাড়িতে কি করছেন? তৎক্ষণাৎ জবাব আসেনি গাড়ির ভেতর থেকে। তবে মিনিট দুই পেরোতেই গাড়ির ড্রাইভার কেমন হন্তদন্ত পায়ে বেরিয়ে এলেন গাড়ির ভেতর থেকে। ভীষণ বাধ্যতায় ঘাড় নুয়ে আলগোছে খুলে দিলেন ব্যাক সিটের দরজা। তক্ষুনি দেখা মিলল এক দাম্ভিক পুরুষের। পায়ে তার বিদঘুটে কালো রাঙা ওভারকোট, ভেতরে কালো রাঙা শার্টের বেশকটা বোতাম হাঁ করে খুলে রাখা। ফলাফল স্বরূপ উন্মুক্ত হয়ে আছে রুড়ো মানবের লোমহীন পেটানো বক্ষ। মানবের গলায় ঝুলছে একখানা তীক্ষ্ণ প্রতীকী লকেট। মাথার ওপর ভর করেছে গোলাকার ফেডোরা টুপি। মুখ ঢাকা কালো মাস্কে যুবকের ডান হাতে বিদ্যা এবং তর্জনী আঙ্গুলের চাপে জ্বলছে জ্বলন্ত সিগার। বুট পরিত দম্ভিক কদমের পদযুগল সগৌরবে বেরিয়ে এলো গাড়ির ভেতর থেকে। হতভাগ লিও কেমন হাঁ করে তাকিয়ে আছে দেখো। অপরিচিত মানবের পানে এক দৃষ্টে হতভাগ নিয়ে জিজ্ঞাসা করে বসলো, কে? মাস্কের আড়ালে লুকায়িত বাদামি ঠোঁটজোড়া বাঁকা হাসলো বোধহয়। আঙ্গুলের চাপে আটকে থাকা সিগারটা খানিক নাড়িয়ে চাড়িয়ে ফের উঠে এলো মাস্কের ওই ওপর দিয়েই ঠোঁটের ফাঁকে। যেথায় একটান বসে রুড়ো মানব কেমন দাম্ভিক স্বরে আওড়ালো, ইউর ড্যাডি ইজ হোম, ওয়েলকাম করবি না? ভরকায় লিও। আজকের তার ভরকানোরই দিন। মানবের হতবিম্বক চোখ দুটোর সামনে তাকিয়ে আছে বোকার ন্যায়। ওদিকে তখনই অ্যাডুইন সহ বাকিরা এসে হাজির। গাড়ি নিয়ে দাম্ভিক কদমে পুরুষকে কুনিশ জানিয়ে সকলে একযোগে বলে ওঠে, হ্যালো মনস্টার। তখনই কেঁপে ওঠে লিও। চক্ষু ছানা বড়া হয়ে যায় যুবকের। চক্ষু ছানা বড়া হয়ে ছুটে নিল তার ললাটে। বিষময় দূরত্ব বাড়াতেই ঠোঁটের ফাঁকে হতভম্ব বেচারা ভুলে গেল চোখ টানানোর কথা। রুড়ো মানব ঘাড় কাত করে দেখলো তা। তৎক্ষণাৎ গম্ভীর মুখে আদেশ ছিল, ওকে বেঁধে রাখ ওর বাড়িতে। হুমকি তামিলে মত্ত হলে অ্যাডুইন। সাহসে এগিয়ে এসে শক্ত থাবায় আঁকড়ে ধরে লিওয়ের মাথার তালুর চুল। অতঃপর বেচারাকে সেভাবেই টানতে টানতে নিয়ে গেল বাড়ি অবধি। লিও কাছে শত অনুনয় জুড়ে নিজেকে ছাড়াতে বলছে, তবে বালাই শার্ট, সে কাঁধে কি আর কাজ হবে? অবশেষে মিনিট পাঁচেকের মধ্যে বেচারার মুখে কষ্টেপ। হাত পা দুটো পিছন মোড়া করে বেঁধে রাখা সম্পন্ন হলো। কাজ শেষ হতে চলে গেল অ্যাডুইন। বাইরে থেকে মোটাসোটা পাইপ লাইন নিয়ে এসে উটকো গন্ধযুক্ত তরল ছিটকাচ্ছে বাকিরা। আবদ্ধ লিও তৎক্ষণাৎ বোঝানীয় তরল আসেনি। আসলে কি? তবে মুহূর্ত ব্যয় হতেই টনক নড়ল বুঝে গেল এ তরল আসলে পেট্রোল। উচ্চমাত্রায় তরলের গোসল সেরেছে লিওয়ের বাগান বাড়ি। বাড়ির সদর দরজার সম্মুখে সটন হয়ে দাঁড়িয়ে আছে মনস্টার। ফুঁকছে 5 নম্বর সিগার। দরজার ওপাশে আছে লিও, তর ভাচ্ছে প্রাণ ভয়ে। মনস্টার সব দেখলো, তবু নির্দয় মানবের চোখের পলকে ঠোঁটের ফাঁকে জ্বলছে যে সিগারটা, এক টোকায় ছুঁড়ে ফেললো তা তরলে লেপ্টে থাকা বাড়িতে। মুহূর্তে দাউ দাউ করে জ্বলে উঠল হিংস্র দাবানল। আবদ্ধ কণ্ঠে ব্যাপক গোঙানির শব্দে ভারী হলো চারপাশ। মনস্টার নির্বিকার পকেটে হাত রাখছে আরেকখানা সিগার তুলে ঠোঁটের ফাঁকে বসিয়ে সে লাইটার বের করে যেই না সিগারের শেষ ভাগে আগুন ধরাবে, অমনি কানের ফাঁকে গুজে রাখা এয়ারপোর্টের শব্দ হলো রুড়ো মানবের। কেউ একজন ওপাশ থেকে অস্থির কণ্ঠে বলল, মনস্টার।
ছাদ থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। থমকালো মুগ্ধ, থমকায় তার লাইটে ধরে রাখা হাত। লাইটারের আগুনে বাতাসে ঝাপটায় দোল খেতে খেতে অবশেষে নিভে গেল এক পর্যায়ে। তার মন ধপ করে জ্বলে ওঠা রুরমানবের মস্তিষ্ক, অন্তরটা মুচড়ে উঠল অজানা কারণে। যুবক কেমন অস্থির হয় তক্ষুনি, পা ঘোরালো উল্টো পথে, গটগটিয়ে এগোতে লাগলো, হুঙ্কার ছুড়ে বলল, এডুইন, জেট রেডি কর, প্যালেসে যাব। আকাশ থেকে পড়ল এডুইন, তড়িঘড়ি এসে তাল মেলাতে পারল না মনস্টারের সাথে। দ্রুত চেষ্টা করলো তাল মেলাতে মনস্টারের দ্রুত পদের সাথে। কণ্ঠে ভরকানো ভাব লেপ্টে আওড়ালো, কিন্তু মনস্টার এখনো 200 মিলিয়ন পাউন্ডের ডিল, জাস্ট ওয়াক অফ এভরিথিং। বিকালে হবার জোগাড়। খোলা আকাশের নিচে কতগুলো প্রাণোচ্ছল প্রাণ বসে আছে গোলাকার ভঙ্গিতে। মধ্যকার ফাঁকা অংশে ঘুরছে একখানা কাচের বোতল। খেলা হচ্ছে ট্রুথ অ্যান্ড ডেয়ার। সবসময় নিজেকে গুটিয়ে রাখা সপ্তদশী আজ বড্ড হাস্যোজ্জ্বল। এখানে আসার পর আজ প্রথম সকলের সাথে মিশবার সুযোগ হলো তার। মেয়েডেনগুলো বড্ড মিশুকে। কি সুন্দর মিশেছে মেয়েটার সাথে, অথচ পুরুষ মেয়েডেন সে আসেইনি ছাদে। যদিও বা প্রথম ডক্টর হায়াকে উদ্যোগে সবাই রাজি হয়েছিল একযোগে টাইম স্পেন্ড করার জন্য, তবে পরক্ষণে যখন জানলো নতুন মেয়েটা তাদের সাথে থাকবে, অমনি লেজ গুটিয়ে পাগারপার সব। হায়া অবশ্য জোর করেনি ওদের। একখান বিশাল গান বাজনার বক্স নিয়ে উঠে এসেছে ছাদে। মিলা আজ বড্ড গম্ভীর, তার শঙ্কিত দৃষ্টি অদূরে বসে থাকা হায়ার পানে নিবদ্ধ। মেয়েটি কেমন ঘেঁষাঘেঁষি করছে মাহির সঙ্গে। মিলা ভাবুক হয়েছে বেশ, বিচক্ষণ মস্তিষ্ক বাজাচ্ছে। হায়া আজ এত সুইটি বিহেভ করছে কেন? যে মেয়ে আগ বাড়িয়ে কারোর সাথে কথা অব্দি বলে না, সে কিনা মুনলাইটের সাথে নিজে থেকে খাতির জমাচ্ছে। এর পেছনে কোনো কারণ নেই তো? মিলার ভাবুক চিন্তা ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগে বোতলের নল এসে ঠেকলো তার দিকে, আর অমনি পাশ থেকে হৈ হৈ গড়ে উঠল সবাই। মিলা ভরকায়, হকচকিত দৃষ্টিতে বোতলের পানে তাকাতেই বিরক্তিতে কুঁচকে যায় তার নাক মুখ। সম্মুখে থেকে হায়া তখন তড়িঘড়ি বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে ওঠে, ইয়ে, এবার তোমার পালা মিলা, এখন জলদি বলো, তুমি ট্রুথ নিবে নাকি ডেয়ার? কপাল গোটালো মিলা, নাখোশ ভঙ্গিতে জবাব দিল, ডেয়ার। অলক্ষ্যে বাঁকা হাসলো পারসের সুন্দরী, তখনও কুটিল বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বলে বসলো, তাহলে এক্ষুনি আমাদের সবার জন্য পাস্তা রেডি করে নিয়ে আসো। সহসা বুড়ো গোটায় মিলা তিত্তির বিরক্তি মেজাজে বলে ওঠে, অন্য কিছু বলো। নাচরবান্ধা পরশের সুন্দরী, এত সহজে তারা হার মানার পাত্রী নয়। তৎক্ষণাৎ নিজ স্থানে বসে মাহিকে শুনে শুনে ভাব নিয়ে গাল ফুলিয়ে বলে, তাহলে আর কি করব? মানতে না চাইলে খেলাবাদ দিতেই হবে। এহেন কথায় তক্ষুনি নড়ে চড়ে ওঠে মাহি। বোকা মানবী হায়ার হয়ে মিলার নিকট প্রস্তাবিত কণ্ঠে বলে ওঠে, যাও না মিলা, তুমি তো ভালো রান্না পারো, আশা করি তোমার খুব একটা সমস্যা হবে না। কথাটুকু পূর্ণ হবার সঙ্গে সঙ্গে পাশ থেকে আরেকটা মেয়েডেন কেমন সউদ্যোগে বলে ওঠে, চলো মিলা, আমিও তোমাকে হেল্প করব। সকলেরই হেন চোরাচরিতে অবশেষে বাধ্য হয়ে রাতে চলে গেল। মিলা নাখোশ ভঙ্গিতে গটগটভাবে চলে গেল ছাদ থেকে। সে যেতেই ফের বোতল ঘোরালো ভায়া। প্রতিটা মানুষের মাঝে আবারও বাড়ল উদ্বেগ, তবে এবার বোতলের নল এসে ঠেকলো মাহির পানে। তক্ষুনি খুশিতে আত্মহারা হায়া। ভীতু মাহি কেমন গুটিয়ে বসলো। চশমা পরা মায়াবী চোখ দুটো আড়াল হলো সকলের অলক্ষ্যে। হায়া কেমন অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, কি নিবে, ট্রুথ না ডিয়ার? কিছুক্ষণ সময় নিল সপ্তদশী। দাঁতের রুষ্ট চাপে স্পষ্টভাবে ঠোঁট ছুঁয়ে ভাবলো কিছুক্ষণ, পরিবেশে জানালো ডেয়ার। বাঁকা হাসলো হায়া। আচমকা মাহিকে ডেয়ার দিতে বলল, ওকে ডান, আমাদের সবাইকে নিচে দেখাও। তুমি না বললে কিন্তু হবে না, যেভাবেই পারো নাচতেই হবে। এহেন কথার বিপাকে পড়ল মাহি। ইতস্ততা ছেড়ে গেল লাজুকতার সর্বাঙ্গে। চিবুক নামালো গলার কাছে। মেয়েটা কেমন মিনমিন করে স্বরে বলে, আমি আসলে তো তেমন নাচতে পারি না। মুচকি আসলো হায়া। আলতো করে সপ্তদশীর কাজ চাপড়ে বলল, যতটুকুই পারো নাচো, নাচলে মন ভালো হয় জানো তো। সহসা দৃষ্টি উঠে মাহির সন্ধিগত তাই ডুবে থাকে। আমতা আমতা করে বলে, কিন্তু গান ছাড়া নাচবো কিভাবে? এহেন কথা শেষ হবার আগে পাশ থেকে ছোট পেনড্রাইভ বের করে আনে হায়া।
তা মাহির দিকে এগিয়ে দিয়ে বলে, এই নাও, এখানে বাংলাদেশে অনেক গান আছে, তোমার পছন্দের প্লেলিস্ট থেকে একটি গান অন করে নেচে ফেলো। আনমনে হেসে ফেলে মাহি। তখনই হায়ার হাত থেকে পেনড্রাইভটা হাতে নিয়ে খুশি হয়ে বলে, ওকে। হাওয়ার বেগে ছুটছে মনস্টারের গাড়ি। প্যারাডাইসের লোকাল লোহার গেট পেরিয়ে মাত্র প্রবেশ করেছে প্যালেসে। দুর্বার গতিতে গাড়িতে অবশেষে সে থমকালো প্যালেসের সদর দরজার পানে, যেতে আগে থেকে দাঁড়িয়ে আছে অ্যালেক্স। গম্ভীর মুখে কপট ভাব ধরেছে হতভগতার। হন্য হয়ে গাড়ি থেকে বেরিয়ে এলো মুগ্ধ। পায়ের গতিতে টান বসিয়ে রুডমানব কেমন গটগটিয়ে ঢুকলো প্যালেসের ভেতর। পেছন থেকে এক পাশে এডউইন, অন্য পাশে অ্যালেক্স হাঁটা ধরলো মানবের সঙ্গে। মুগ্ধ হাঁটতে হাঁটতে কেমন কটমট কণ্ঠে হুঙ্কার ছুড়ে আওড়ায়, কোথায় বান্দির মেয়ে? কথাটুকু আওড়ানোর সঙ্গে সঙ্গে প্যালেসের গোলাকার ছাউনির ওপর থেকে ভেসে এলো গানের সুর। অমনি থমকায় মুগ্ধের পদযুগল। মুহূর্তেই অগ্নিরূপ ধারণ করে মানবের মুখবয়। হাত দুটো হলো মুষ্টিবদ্ধ। রুরো মানব জল শক্ত করে কটমট করে বজ্রকণ্ঠে তক্ষণি গর্জে তোলে আওড়ায়, প্যালেসে গান বাজানোর মতো এত বড় দুঃসাহস কোন জানের বাচ্চার হয়েছে? গার্ডস, আমার তলোয়ার দে। আধকোঠে এডউইন ভয়ের তো অবহেত আগ বাড়িয়ে যে না মনসারকে থামাতে যাবে, অমনি তার দৃষ্টিকে আটকালো অ্যালেক্সের পানে। গম্ভীর মুখে অ্যালেক্স কেমন বাঁকা হাসে দেখো। কার কাত করে এডউইনকে আচমকা চোখ টিপে দিয়ে বসলো সে। বিচক্ষণ মস্তিষ্কের এডউইনকে দুটো দুটো মিলিয়ে বুঝে নিল অনেক কিছু। রোমানব চলে গিয়েছে বহুদূর। এডউইন মুহূর্তেই মনস্টারের পিছু ছুটে গেল। তার পথ এসে আটকালো অ্যালেক্স। অলক্ষ্যে এডউইনের পেট বরাবর চেপে ধরে রিভলভার। ঠান্ডা নল। গম্ভীর মুখে বাঁকা কণ্ঠে বলল, রিল্যাক্স এডউইন, এত ছোটাছুটি করছে কেন? থামো একটু। এক হাতে ধারালো তক্তকে তলোয়ার, মুখবায়ের রং ধরেছে হিংস্রতার। ক্ষিপ্ততাই ছাদের দিকে এগোচ্ছে রুরো মানব। তার ব্যস্ত পদযুগল ছাদের চৌখাটে পা রাখতেই তার চক্ষু দৃষ্টি গিয়ে আটকালো অদূরের নিত্যরত সপ্তদশীর পানে। সম্মুখে থমকায় নির্দয় পুরুষ। তার চোখ দুটো আগুনে নিমিষেই নামলো এক পাশলা বৃষ্টি। শক্ত জল ছেড়েছে হাড়ের অংশ। হতবাক হয়েছে রুরো মানবের মস্তিষ্ক। অদূরে মনের সুখে দক্ষ কায়ায় নাচছে মাহি। বক্সে তখনও গান বাজছে, হাতে চুরি ছামছাম বাজে। বসে না মন কোনো কাজে, প্রেম আসে যায় এ মনে তোকে পাওয়ার কারণে। থমকানো রুরো মানবের কণ্ঠে নেমেছে একরাশ হতভাগ্যতা। চোখে মুখে লেপটে আছে অবাধ টান। তার অবাধ কণ্ঠ জোরে অস্ফুটভাবে বেরোলো, আমার পিচ্চি এত বড় হয়ে গেল কবে থেকে? শেষে কিনা আমাকে নাচতে নাচতে নিজেও এখন আমাকে নাচাতে নাচাতে নিজেও এখন নাচছে। মাহির পায়ের তাল বাড়ছে। পরনে গোলাকার জামার ভাঁজে হুট করেই পা আটকে গেল সপ্তদশীর। পায়ের ভর করে দাঁড়িয়ে থাকতে না পেরে যেই না মুখ থুবড়ে উল্টে পড়বে, অমনি একজোড়া শক্তপোক্ত হাতের বাঁধন মুহূর্তে আবদ্ধ করলো সপ্তদশীকে। তক্ষুনি তটস্থ সকলে। মনসার উপস্থিতি দেখে লেজ গুটিয়ে পালালো সকলে। এদিকে কপত্রয়ী মাহি দলীয়মান ক্ষুদ্র বদনখানি তার মেঝে থেকে বড্ড উঁচুতে আটকে আছে কারো শক্ত বাঁধনে। ধীরে ধীরে কাঁপা কাঁপা চোখ দিয়ে পদ্মা সরালো মানবী। ঘাড়ের মাংস পেশি কুঁচকে মোটা হয়ে উঠেছে উঁচুটা কিছুটা। আর অমনি তার মায়াবী চোখ দুটো ডুব দিল সামনে দাঁড়িয়ে থাকা পাহাড়সম মানুষটার বাদামি চোখে। মুহূর্তেই আকাশ থেকে পড়ল মাহি সূক্ষ্ম জীবের ভাগ ডগায়। তক্ষুনি নাড়িয়ে চাড়িয়ে যে না কিছু আওড়াবে, তার আগেই শোনা গেল রুরো মানবের বাজখাই কণ্ঠ, যখন তখন উড়ে এসে আমার গায়ে পড়িস কেন? বান্দির মেয়ে। হ্যান্ডসাম ছেলে দেখে কাবু থাকে না নিজের ওপর, তাই না? হতভাগ মাহি হতভঙ্গতায় আকাশ ভেঙে পড়ল মেয়েটার ওপর যেন। কণ্ঠে নামলো চাপা ক্ষোভ। সে কেমন তিত্তির মেজাজে বলল, আমি আবার কখন আপনার গায়ে পড়লাম? আপনি তো নিজে এসেছেন, ধরলেন আমায়। রুরো মানব চল শক্ত করলে এবার দাঁত কিরমির করে ফের ধমকানো গলায় শোধালো, তা না হলে কি করতাম? বান্দির মেয়ে, যেভাবে বাদরের মতো লাফাচ্ছিলি, এক্ষুনি না ধরলে নিঘাত পড়ে গিয়ে হাত পা ভাঙতি। ভাঙলে ভাঙতো, তাতে আপনার কি? মেয়েটার এহেন পাল্টা উত্তরে রাগে ক্ষোভ বাড়ল মানবের। তিত্তির বিরক্ত হয়ে চেয়ে গেল মুখে। কণ্ঠে তেজ ঢেলে ফের আওড়ালো,
মুখে দেখছি খই ফুটছে, আমার গায়ে পড়ে আবার আমাকে প্রশ্ন করা হচ্ছে। চল নাম আমার গা থেকে। নাক ফুলালো মাহি, মুখটা অন্যত্র ঘুরিয়ে নিয়ে তেজ দেখিয়ে বলল, আপনি ছাড়লে তবে তো নামতাম। আগে গা থেকে হাতটা সরান। এ পর্যায়ে বাঁকা হাসলো মুগ্ধ। যুবকের মাথায় চাপলো এক অদ্ভুত দুষ্টু বুদ্ধি। সে কেমন কট মট করে তাকালো তার দিকে। সে কেমন চট করে জোর বাড়ালো হাতের রুড়ো আঙ্গুলে, দাবিয়ে দিল সপ্তদশীর কোমল বাঁকানো কোমরে। মুহূর্তেই ঝংকার দিয়ে ওঠে মাহির সর্বাঙ্গ। মেয়েটা মোচড়াতে লাগলো ভীষণ, কণ্ঠে বিরক্তির ভাঁজ ফেলে বলল, আপনি কিন্তু এখন বেশি বেশি করছেন মিস্টার বিস্ট। ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ বাড়ালো মুগ্ধের, আঙুলগুলো হয়ে উঠল বেবড়োয়া। যুবক কেমন আলগোছে মুখ নামিয়ে আনলো মেয়েটার মুখের ওপর। যেথায় আলতো করে ফুদি দুষ্টু কণ্ঠে বলল, আই কাম অন বিউটি। আমি এখনো কিছু করা শুরু করিনি। গলায় শুকনোতার নামলো যেন মাহির, গায়ে নামলো অসরতা। সে কাপা কাপা কণ্ঠে আবারও বলল, আপনি হাত নামান আমার গা থেকে। যুবক এবার আরেকটু বাড়লো ধীরে ধীরে। নাক ডোবালো মাহির নরম মসৃণ গালে। সেথায় শান্তভাবে পড়ে থাকে বলল, খারাপ লাগছে, অসহ্য লাগছে। মাহিরের যে এহেন ঝাঁঝানো কণ্ঠে হাসলো মুগ্ধ। মেয়েটার গালে নাক ঘষে বলল, হু দ্য ফাক কেয়ার অ্যাবাউট দ্যাট। দম আটকে আসলো মাহির, শুকনো হলো কণ্ঠ। মেয়েটা কেমন তেজ দেখিয়ে ফের বলল, ইয়া আল্লাহ, কবে আপনার কাছ থেকে একটু শান্তি পাবো আমি। পাকা আসলো রুড়ো মানব। মেয়েটার গাল থেকে নাক সরিয়ে তাকালো মুখ পানে, চোখ দুটো ক্ষুদ্র করে নিয়ে শ্লেষাক্ত কণ্ঠে বলল, যার মাথার ওপর আমি নামক আস্ত এক অশান্তি ঘুরপাক খাচ্ছে, তার আবার শান্তি? অকাদের বাইরে কথাবার্তা কেন বলছিস বান্দির মেয়ে? নাক ফোলালো মাহি, মুখ ঝামটা দিয়ে বলে, অসহ্য। আপনি আমায় কবে মুক্তি দিবেন বলুন তো? পরপরে ফের দেখা না হওয়া অবধি এই আমি নামক অভিশাপের কাছ থেকে তোর কোনো মুক্তি নেই পিচ্চি। এই পর্বটা এই পর্যন্ত ছিল। লাস্টের লাইনটা কিন্তু সুন্দর ছিল। পরপারের ফের দেখা না হওয়া অবধি এই আমি নামক অভিশপ্তের কাছ থেকে তোর মুক্তি নেই পিচ্চি।
প্রণয়ের প্রতি প্রিয়তার এই মারাত্মক ভালোবাসার ব্যাপারটা যতবারই স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করুক শুদ্ধ, ততবারই তার হৃদয় বেশ বিদগ্ন হয়ে যায়, রক্তাক্ত হয়ে ক্ষতবিক্ষত হয়েছে। পাগল মনটা মানতেই চায় না যে এই নারী তার নয়, অন্য কারো। মাঝে মধ্যে রমণীর হাত ধরে বাচ্চাদের মতো অভিযোগ করতে অভিমানী গলায় বলতে ইচ্ছে হয়, এত বৈষম্য কেন গো তোমার প্রতি, এত অবিচার কেন করো আমার প্রতি, যতটা ভালোবাসলে তার 10 ভাগের 1 ভাগও কি আমাকে ভালোবাসা যেত না? প্রিয়তা বাইরে দাঁড়িয়ে ছটফট করছে, তখনই ডক্টর এলেন চেক আপের জন্য। ডক্টর ভেতরে তাকালেন, সামনে দাঁড়ানো মেয়েটার দিকে তাকিয়ে প্রিয়তার শ্বাস আটকে গেল। ওনার কাছে যেতে পারবো ডক্টর? ডক্টর কিছুক্ষণ চুপ থেকে দেখলো মেয়েটার ভেতরে ছটফটানি, অশ্রু চোখে চরম আশা নিয়ে তাকিয়ে আছে তার ওই দিকে। ডক্টর জবাবে না পেয়ে আহত হলো প্রিয়তা, কণ্ঠে ফের আকুলতা নিয়ে বলল, একটুখানি ওনার কাছে যেতে দেন না ডক্টর, বেশিক্ষণ না, জাস্ট একটু 1 মিনিট। কথা বলতে বলতে মেয়েটার কান্না দেখে ধারণ করলো ডক্টর। প্রিয়তা আর কিছু বলার পূর্বে ডক্টর বললেন, আপনার নাম কি রক্তজবা? ডক্টরের কথা শুনে আরও কান্নায় জোর পেল প্রিয়তার, ঠোঁট কামড়ে শব্দ রোধ করলো, সম্মতিমূলক মাথা ঝাঁকালো। ডক্টর বিষময়ে অন্ত রইল না, তিনি মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে দেখলো সামনে দাঁড়ানো মেয়েটিকে। তিনি স্পষ্ট দেখলেন আসক্তির কি মারাত্মক অসুখে ভুগছে দুজনেই, যাকে মেডিকেল ভাষায় বলে কোডিপেন্ডেন্স সিনড্রোম। ডক্টর, প্রিয়তা ডাকে স্বস্তি সম্বিত ফেলল ডক্টরে। তিনি আইসিইউ এর ভেতরে প্রবেশ করতে করতে বলে, আপনি ভেতরে আসতে পারেন, আপনার কণ্ঠ বা স্পর্শ পেলে উনি দ্রুত রিকভার করবেন। বলেই ভেতরে চলে গেল ডক্টর। প্রিয়তা অশ্রুসিক্ত ভেজা চোখে দুটি খুশির ঝিলিক দিয়ে উঠল। প্রিয়তার চোখের পাপড়ি কাঁপছে, বুক ধুকধুক করছে, শরীরের সবটুকু শক্তি যেন শুষে নিয়েছে। ভারী কাচের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো প্রিয়তা। সে যত কাছে যাচ্ছে প্রণয় ভাইয়ের বিশাল অবয়বটা তত বেশি পরিষ্কার দেখা যাচ্ছে তার ওই নিকট। প্রিয়তার নাক ছিঁড়ে চোখ বন্ধ করতেই এখন সে তীব্র অনুভব করতে লাগলো তার জানকে। বিছানা একদম কিনারে এসে দাঁড়ায় প্রিয়তা, বুকটা অসম্ভব রকম কাঁপছে, গাল বেয়ে টুপ টুপ করে গড়িয়ে পড়ছে পানি, চোখ দুটো কত কাঁদবে, এবার বুঝি পানির বদলে রক্ত ঝরবে। প্রিয়তার শব্দ রোধ হচ্ছে, 2 হাতে চেপে ধরলো পাশের টুলে বসে ফুপিয়ে উঠল। তীব্র কান্নার তালে দুলছে তার শরীর, নিজের কাপা হাতটা বাড়িয়ে রাখলো প্রণয়ের হিমশীতল হাতের ওপর, তাকে ছুঁয়ে দিয়ে যেন নিজেই কেঁপে উঠল সেই স্বস্তিদায়ক এক স্পর্শ। টলমল অশ্রু লাল চোখে তাকিয়ে প্রণয়ের মুখের দিকে, অতটুকু স্পর্শ পেতেই মনে হচ্ছে ভেতরটার অর্ধেক জখম হয়ে গেছে তার। আস্তে করে কেন লাগানো হাতটা তুলে উল্টো পিঠে চুমু খেলো প্রিয়তা, নিজের ঠোঁট ছুঁয়ে রাখলো ত্বকে। চোখ বন্ধ করতে গড়গড় করে নেমে এলো অশ্রুসিক্ত সেব জল। এত যন্ত্রণার পর একটা চুমু, মাত্র একটা চুমুই যেন আগ্নেয়গিরি শান্ত করে দিল। প্রিয়তা নিজেকে সামলাতে পারলো না, টুকটুক করে অসংখ্য চুমু খেলো হাতটাতে। মনটা চাইলো ওই জখম মুখে ঝাঁপিয়ে পড়ে ব্যথাটা কমিয়ে দিতে। নিষ্ঠুর একটা মানুষ, সে কি আর ব্যথা পায়? সে তো শুধু ব্যথা দিতে জানে। এত বছর এত যন্ত্রণা দিয়েও তার মন ভরেনি, এখন শুধু নিঃশ্বাস আটকে মারাটা বাকি। এসব ভাবতে ভাবতে প্রিয়তা কখন যেন হাত বাড়িয়ে দিল প্রণয়ের গালে, নিজেও বুঝলো না। আলতো করে স্পর্শ করলো খোঁচা খোঁচা দাড়িগুলোতে, ধীরে ধীরে আঙুলগুলো বলিয়ে দিতে দিতে প্রণয়ের হাত টেনে ধরে নিজের ব্যথাতুর কণ্ঠে বলল, এবার খুশি হয়েছেন তো? নিশ্চয়ই আপনি খুব খুশি হয়েছেন। খুশি তো হওয়ারই কথা ছিল, আপনাকে চিনি আমি, আপনি আমার জাত শত্রু। আপনি সবসময় তকে তকে থাকেন কিভাবে প্রিয়তাকে একটু কষ্ট দেওয়া যায়। নির্দয় পুরুষ, অমানবিক লোক। জান, এক জীবনে তোমাকে ভালোবাসার শাস্তি আর কতবার দেব? এক গরু আর কয়বার জবাই দেবে? কি এসব সময় বিড়ালের মতো পেছন পেছন ঘুরবে? বলতে বলতে প্রণয়ের কপাল ঠেকালো প্রিয়তা, চোখ বন্ধ করে পাপড়ি ছুঁয়ে স্বচ্ছ পানি গড়িয়ে পড়লো প্রণয়ের গালে। ধীরে ধীরে প্রণয়ের 2 চোখের পাতা সময় নিয়ে ভেজা চুমু আঁকলো প্রিয়তা, অতঃপর গালে গলায় আস্তে আস্তে ছোট ছুঁয়ে দিল অবুঝ পাখির মতো। খুব আস্তে করে বুকের ওপর ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, সারা জীবন না খেয়ে থাকলেও আমি ভাতের অভাবে মরবো না, কিন্তু এক মুহূর্ত যদি আপনি আমায় ফাঁকি দেন, মরণ যেন অনিবার্য। আপনার শূন্যতায় তীব্রতা কতটুকু আমি বোধ করি তা কোনোদিন উপলব্ধি করতে পারবেন না আপনি।